হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব সরকারি এবং বেসরকারি স্কুলে ভর্তির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এজন্য সর্বপ্রথম আমরা একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে যাব। তো এটি আমার ইন্টারনেটের একটি ব্রাউজার। তো এখানে আসার পরে আমি এখান থেকে সার্চ করব জিএসএ লিখে আমরা সার্চ করলাম। জিএসএ লেখা সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নম্বর একটি ওয়েবসাইট চলে এসেছে, gsa.teletalk.com.bd। তো এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি 2024। তো এখানে তার নিচে এখানে বলেছে যে 2024 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী। আপনি যে শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন আপনাদের বাচ্চাদের ভর্তি করাতে চাচ্ছেন, সেই যে তারা যে বিজ্ঞপ্তিটি দিয়েছে আপনারা এখানে ক্লিক করে সেই বিজ্ঞপ্তি কিন্তু আপনারা পড়ে নিতে পারেন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পিডিএফ ফাইল এখানে ডাউনলোড হবে। তো এখানে আপনারা যদি ওপেন করেন তাহলে ওপেন করে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে সরকারি স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি। তো এখানে কিন্তু তারা ভর্তির যে বিজ্ঞপ্তি যে নিয়মকানুনগুলো তারা দিয়েছে সেই নিয়মকানুনগুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। এখানে কিন্তু তারা ফি দিয়েছে 110 টাকা ফি। এবং আপনারা যদি বেসরকারি স্কুলেরটা দেখেন তাহলে আর একটু নিচের দিকে যাবেন, এখানে কিন্তু সব কিছু নিয়ম কিভাবে আবেদন করবেন, কিভাবে কি করতে হবে সব কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে নিচের দিকে যদি আসেন এখানে দেখতে পাচ্ছেন যে 4 নম্বর পাতা, এখানে দেখতে পাচ্ছেন যে মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ভর্তি বিজ্ঞপ্তি। এখানে আপনারা অবশ্যই বিস্তারিত ভালোভাবে পড়ে নেবেন। তো সরকারি বেসরকারি দুটার ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি তারা কিন্তু 110 টাকা দিয়েছে। এই চার্জটা কিন্তু আপনাদের আরও বেশি কাটবে। এখানে 110 টাকা আবেদন ফি এবং এর সঙ্গে কিন্তু মোবাইলে SMS করার সময় কিন্তু আরও 5 টাকা কিন্তু কাটে, এবং অনলাইনে আবেদন করার যে খরচ সেটি কিন্তু আপনাকে বহন করতে হবে। তো সব মিলিয়ে এখানে আপনার খরচ 180 থেকে 200 টাকা নিতে পারে, অথবা 220 টাকাও নিতে পারে, আমি সঠিক বলতে পারতেছি না। এটা কম্পিউটার দোকানে এটি কিন্তু আবেদন করার ফি কিন্তু তারা নিয়ে নেবে। তো আপনি চাইলে কিন্তু আপনার যদি টেলিটক যদি সিম থাকে অথবা আপনার পরিচিত কারো যদি টেলিটক সিম থাকে তাহলে আপনি কিন্তু নিজেও কিন্তু কম্পিউটারে আবেদন করে কিন্তু সেই ফি কিন্তু পরিশোধ করতে পারবেন। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটি আপনাদের দেখাচ্ছি। তো এটি আমরা কেটে দিলাম, দেওয়ার পরে এটি কিন্তু ভর্তির কিন্তু মেন ওয়েবসাইট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন। আপনি যদি সরকারিতে আবেদন করতে চান সরকারি কোনো স্কুলে তাহলে এখানে ক্লিক করবেন, এবং বেসরকারি স্কুল যদি হয় তাহলে নিচে ক্লিক করবেন। তবে প্রথমে সরকারি স্কুলের বিষয়টা দেখায়, তারপর বেসরকারিটা আমি বলতেছি। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদন ফর্ম কিন্তু চলে এসেছে। তো এখানে আপনারা দেখুন এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, এই নির্দেশনাগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো এখানে আবেদন ফর্ম পূরণ করার জন্য তারা যেটি বলেছে, নিচের দিকে যদি আপনারা দেখেন সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে এবং লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে। তার মানে আপনারা এখানে যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন সেই স্টার চিহ্নগুলো এখানে দিতে হবে। আপনারা কিভাবে কাজটা করবেন আপনাদের আমি শুধু দেখিয়ে দিচ্ছি। তো এখানে ফর্ম পূরণ করার আগে আপনাদের গুরুত্বপূর্ণ যে কথাটি আপনাদের মনে রাখতে হবে, ফর্ম পূরণ করার আগে আপনারা যে নাম, বাবার নাম, মায়ের নাম, যে তথ্যগুলো যেগুলো দেবেন সে বানানগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবেন। আপনারা চাইলে যাকে ভর্তি করাবেন তার জন্ম নিবন্ধন দেখে, জন্ম নিবন্ধনে বানান যেভাবে দেওয়া আছে সেভাবে দেখে কিন্তু এখানে করতে পারেন। অবশ্যই মাথায় রাখবেন, লক্ষ্য রাখবেন অবশ্যই এটি কোনোভাবে যেন ভুল না হয়। তো ফর্ম পূরণ করা এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নাম রয়েছে, এখানে শিক্ষার্থীর নামটি আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার নাম দেওয়ার পরে এখানে দিবেন জন্ম তারিখ। এখানে জন্ম তারিখ কীভাবে দেবেন এখানে ফর্মে দেওয়া রয়েছে, আপনারা জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে, জন্ম নিবন্ধন নাম্বার কিন্তু মাস্ট বি এখানে কিন্তু দিতেই হবে। তো আপনারা জন্ম নিবন্ধনে যে নাম্বারটি রয়েছে শিক্ষার্থীর সেই জন্ম নিবন্ধনের নাম্বারটা কিন্তু এখানে আপনারা ভালোভাবে দিয়ে দিবেন। এবং শিক্ষার্থীর ধরন এখানে দেখতে পাচ্ছেন যে বালক বালিকা, বালক হলে বালক, বালিকা হলে বালিকা দিবেন, অথবা এখানে তৃতীয় লিঙ্গ রয়েছে এখানে আপনারা দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার দিবেন, আপনাদের যে সচল যে মোবাইল নাম্বার রয়েছে নাম্বারটি অবশ্যই যেন সবসময় চালু থাকে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন আপনারা, এবং সেম নাম্বারটি এখানে আপনারা আবার দিয়ে দিবেন।
তারপর দেখুন নিচে এখানে রয়েছে পিতার নাম, এখানে পিতার নাম দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পিতার এনআইডি, পিতার এনআইডি নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মায়ের নাম, মায়ের নামটা এখানে আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মাতার হলো এনআইডি নাম্বার, এখানে এনআইডি নাম্বারটা আপনারা ভালোভাবে দিয়ে দিবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অভিভাবকের নাম, অভিভাবকের নাম এখানে আপনারা বাবার নামটা এখানে দিয়ে দিতে পারেন, অথবা বাবা না থাকলে মায়ের নাম দিয়ে দিবেন। তো তারপরে এখানে রয়েছে যে শ্রেণী, কোন শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন। যেমন এখানে যদি 6-এ যদি ভর্তি হওয়ার জন্য যদি আমরা যদি আবেদন করি, তাহলে এখান থেকে আমরা ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে পূর্ববর্তী স্কুলের নাম রয়েছে, তো এই পূর্ববর্তী স্কুলের জায়গায় তাহলে আমরা ষষ্ঠ শ্রেণীতে যেহেতু ভর্তি হব, তাহলে পূর্ববর্তী স্কুলের নাম আমরা ক্লাস 5-এ যে স্কুলে পড়েছি সেই স্কুলের ফুল নেমটি আমরা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে এখানে অবশ্যই পূর্ববর্তী শ্রেণী, এখানে অবশ্যই আমরা পঞ্চম শ্রেণী সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ঠিকানা রয়েছে, বর্তমান ঠিকানা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দিবেন গ্রামের নাম, তার মানে এখানে আপনারা গ্রামের নামটা শুধু দিয়ে দিবেন। তো এখানে আপনারা লিখবেন ভিলেজ, ভিলেজ লিখে এখানে আপনারা ভিলেজের নামটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বিভাগ, তারপর আপনারা এখান থেকে বিভাগ দিবেন। বিভাগ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থানা, এখান থেকে আপনারা থানা দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট কোড, পোস্ট কোড আপনাদের যে ভোটার আইডি রয়েছে সেই ভোটার আইডি কার্ডের পেছনে আপনারা দেখবেন সেখানে কিন্তু পোস্ট কোড কিন্তু আপনাদের দেওয়া রয়েছে। তো এবং স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা আপনাদের যদি একই হয় তাহলে আপনার সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তারপরে রয়েছে এখানে দেখুন স্কুল বাছাইকরণ। তো স্কুল বাছাইকরণে এখানে আপনাদের কি করতে হবে, ভার্সন সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে কি করব, বাংলা ভার্সন আমরা সিলেক্ট করব, অথবা কারো যদি ইংলিশ ভার্সনে কেউ ভর্তি হতে চায় কোনো স্কুলে, সেক্ষেত্রে সে ইংলিশ সিলেক্ট করতে পারে। তো আমরা এখান থেকে বাংলা ভার্সন সিলেক্ট করলাম। করার পরে আমরা কোন বিভাগের স্কুলে ভর্তি হব সেই বিভাগটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তাহলে এখান থেকে আমরা বিভাগ সিলেক্ট করব এবং এখান থেকে আমরা জেলা সিলেক্ট করব। জেলা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কোন থানায় ভর্তি হব সেই থানাটা এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের তালিকা দেখান, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নওগাঁ সদরে আমি এখানে থানা দিয়েছি, এখানে কিন্তু একটা স্কুল কিন্তু চলে এসেছে। তো একটা স্কুল আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে তো আমরা কিন্তু এখান থেকে একটা স্কুল চয়েস করে দিতে পারলাম। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, একটা থানার ভিতরে যদি 5টা সরকারি স্কুল থাকে তাহলে আপনারা কিন্তু এখানে একসঙ্গে 5টা সরকারি স্কুল দিতে পারবেন, অথবা একের অধিক। তো আমি যদি আরেকটা জেলা আপনাদের যদি একটু আমি দেখাই, তাহলে আমি যেমন এখানে জয়পুরহাট সিলেক্ট করে দিলাম, এখানে বিদ্যালয়ের তালিকা দেখানে সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রামদেব বাজলা স্কুলে এখানে কিন্তু 2টা শিফট রয়েছে, একটা কিন্তু প্রভাতী এবং একটা দিবা শিফট রয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা এখানে 2টা চয়েস দিতে পারলাম। তো এভাবে কিন্তু একটা থানায় যদি একের অধিক যদি স্কুল থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু সেভাবে চয়েস দিতে পারবেন। অথবা যদি আপনারা অন্য থানায় যদি আবার আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের আলাদা করে আবেদন করতে হবে। তো এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কোঠার কিন্তু শর্টকাট কিন্তু তারা দিয়েছে। তো এখানে যে কোঠাগুলো আপনাদের রয়েছে সেই কোঠাগুলো এখানে আপনাদের টিক দিতে হবে। তো আপনারা এই যে শর্টকাটে কিভাবে বুঝবেন সেই বিষয়টা কিন্তু এখানে কোটা কোডের বিস্তারিত কিন্তু বলেছে। এখানে দেখতে পাচ্ছেন যে কোন শর্টকাট কি এর অর্থ কি এখানে কিন্তু তারা বলে দিয়েছে। এখানে আপনারা বিস্তারিত এটা পড়ে নেবেন। আর সরকারি স্কুল যদি থাকে তাহলে কিন্তু গভট কোটা কিন্তু এখানে অবশ্যই থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যদি স্টুডেন্ট হয় তাহলে কিন্তু গভট কোটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সিলেক্ট করে দেবেন, অথবা আপনাদের এই বাদবাকি যে কোটাগুলো রয়েছে সেই কোটাগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আরেকটা বিষয় যেটি রয়েছে, এখান থেকে ছবি কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো আপনারা একটি ছবি মোবাইল দিয়ে তোলেন বা স্ক্যান করেন, করার পরে সেই ছবিটি 300x300 পিক্সেল করতে হবে এবং সেই ছবিটি কিন্তু 100 কিলোবাইটের নিচে হতে হবে। তো ছবি কিভাবে আপনারা সাইজ করবেন সেই বিষয়ে একটি ভিডিও আমি আমার এই ভিডিও শেষে দিয়ে রাখবো, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। তো
তো তারপরে কি করতে হবে, আপনাদের সেই ছবিটি আপনারা কোনো একটি নির্দিষ্ট ফাইলে রাখবেন, রাখার পর এখানে ব্রাউজে ক্লিক করবেন, করার পরে সেই ছবিটি আপনারা, যেমন এই ছবিটি যদি আমি একটি ছবি যদি দেখাই, তাহলে এই ছবিটি যদি আপনারা সিলেক্ট করবেন, করার পর এখান থেকে ওপেন দিবেন, দিলে কিন্তু সেই ছবিটি কিন্তু আপনাদের এখানে চলে আসবে। তো তারপরে আপনারা কি করবেন, আপনারা আবার প্রথমে দিকে যাবেন, যাওয়ার পরে আপনারা পুরো ফর্মটা আবার ভালোভাবে দেখবেন যে কোথাও কোনো ভুল হলো নাকি। অবশ্যই ভালোভাবে একবার, দরকার পড়লে দুইবার করে চেক করবেন যাতে কোনো ভুল না হয়। তো সর্বশেষ আপনারা ফর্মটি ভালোভাবে যাচাই করার পরে আপনারা সবার এখানে ছবি আপলোড করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অঙ্গীকার করছি যে উপরের প্রদানকৃত সকল তথ্য সঠিক, এখানে একটা টিক দিবেন, দেওয়ার পরে এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের ফর্মের কাজটি কিন্তু সাবমিট হয়ে গেল। তো ফর্ম সাবমিট হওয়ার পরে কিন্তু আপনাদের এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ইন্টারফেস আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে ডাউনলোড। তো আপনারা এখানে ক্লিক করে পিডিএফ আকারে আপনাদের আবেদনের ফাইলটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইউজার আইডি তারা কিন্তু দিয়ে দিবে, সেই ইউজার আইডি দিয়ে কিন্তু আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। তো এখন যদি আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়টা একটু যদি আপনাদের বলি, তাহলে আমি একটু ব্যাকে গেলাম, যাওয়ার পরে এখানে বেসরকারি বিদ্যালয় ভর্তির আবেদন এখানে ক্লিক করলাম। তো বেসরকারি বিদ্যালয় ভর্তির আবেদন এখানে কিন্তু সব কিন্তু সেম। আপনাদের স্কুল চয়েসের বিষয়টা যদি আমি দেখাই, তাহলে আমি এখানে স্কুল চয়েস করতে গেলে এখানে জেন্ডার দিতে হবে। তো এখানে আমি ভার্সন বাংলা দিলাম, তারপর এখান থেকে বিভাগ দিলাম, জেলা দিলাম, তারপর উপজেলা দিলাম। দেওয়ার পর এখানে বিদ্যালয় তালিকা দেখান, সরি এখানে ক্লাস সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ষষ্ঠ শ্রেণী দিলাম, দেওয়ার পর এখানে বিদ্যালয় তালিকা দেখান এখানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে সদরের মধ্যে যতগুলো স্কুল আছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে কিন্তু আপনারা 5টা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। একটা সিলেক্ট করে দিলেন, তারপর 2 নম্বরে একটা সিলেক্ট করে দিলেন, 3 নম্বরে একটা সিলেক্ট করে দিলেন। তো এখানে চয়েসের বিষয়ে আপনাদের আর একটা কথা আমি বলি, আপনারা 1 নাম্বার যে চয়েসটা দিবেন, হ্যাঁ, সেই 1 নাম্বার চয়েসে কিন্তু আপনাদের চান্স হওয়ার সম্ভাবনা কিন্তু সর্বপ্রথম থাকবে। তারপর 1 নাম্বার স্কুলে যদি আপনার চান্স না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে 2 নম্বরে কিন্তু পার হয়ে যাবে। তো 2 নম্বরে যদি চান্স না হয় 3 নম্বর হবে। এভাবে কিন্তু বিষয়গুলো কিন্তু কর্তৃপক্ষ কিন্তু দেখে। তো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটি বিষয় আপনাদের আমি বলি যে কোন স্কুলে কতগুলো সিট আছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন। তো এই আবেদনে আসার পরে আপনারা আবেদন ফর্মে আসার পরে আপনারা উপরের দিকে মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন যে শূন্য আসনের তথ্য নামে একটি অপশন দেখা যাচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা কি করব, বিদ্যালয় লেখা রয়েছে, এখান থেকে আমরা বিদ্যালয়ের নামটি এখান থেকে সিলেক্ট করে দেব। তো আপনাদের যে বিদ্যালয়ের যে নামটা সেটি আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। তো সাপোজ আমি একটি বিদ্যালয় যদি এখান থেকে খুঁজে বের করি, যেমন এটি একটি বিদ্যালয়, এটা আমি খুঁজে বের করলাম, এখান থেকে শ্রেণী সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি শ্রেণী সিলেক্ট করে দিলাম, যেমন ক্লাস 6 আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি যদি সাবমিটে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলে শিফট কিন্তু প্রভাতী দিবা 2টা শিফট রয়েছে এবং ভাষণ রয়েছে, জেন্ডার রয়েছে এবং শূন্য আসনের সংখ্যা আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত স্কুলটি কিন্তু আপনারা এখান থেকে খুঁজে বের করে আপনারা সেই স্কুলে কতগুলো আসন সংখ্যা রয়েছে সেই আসন সংখ্যাগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো এরপরে যে বিষয়টি থাকে, আবেদনের যে ফি যেটি পেমেন্ট করতে হবে সেই বিষয়টি থাকে। তো আবেদনের ফি পেমেন্ট করার জন্য আপনাদের ফর্মটি সাবমিট করার পরে সবার নিচের দিকে একটি কিন্তু নিয়ম কানুন কিন্তু দেওয়া থাকে। তো আপনারা চাইলে সেই নিয়ম কানুনটা কিন্তু ফলো করতে পারেন, অথবা আমি বিজ্ঞপ্তি থেকে যদি আপনাদের দেখাতে চাই, আমি এই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের যদি দেখাই, তাহলে এখানে কিন্তু দেখতে পারবেন যে এখানে টাকা কিভাবে পেমেন্ট করতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়মাবলী। তো অ্যাপ্লিকেশন কপিতে প্রাপ্ত ইউজার আইডি আমি আগেও যেটি আপনাদের বলেছি যে
আবেদন করার পরে এখানে প্রথমেই দেখতে পারবো যে আমাদের ইউজার আইডি, এটি কিন্তু আমাদের ইউজার আইডি। হ্যাঁ, তো এখন আমাদের যেটি করতে হবে, আপনার টেলিটক সিম অবশ্যই কিন্তু থাকতে হবে। টেলিটক সিম থাকার পরে আপনাকে এই পেমেন্টটি কিন্তু করতে পারবেন। তো আমরা কি করব, টেলিটক সিম থেকে আমাদের মোবাইলের মেসেজ অপশনে যাব, তারপরে আমরা টাইপ করব জিএসএ টাইপ করব। টাইপ করার পরে আমরা কি করব, একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমাদের যে ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডিটি আমরা লিখে দেব। লিখে দেওয়ার পরে আমরা কি করব, সেই এসএমএসটা 16222 এই নাম্বারে সেন্ড করব। তো এই নাম্বারে সেন্ড করার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে। অনেক সময় নেটের সমস্যা না থাকলে কিন্তু তাড়াতাড়ি এসএমএস ফিরতে চলে আসে, অনেক সময় এসএমএস এটা কিন্তু জাম হলে কিন্তু অনেক সময় আমাদের সময় লাগে। তো এখানে কিন্তু উদাহরণ তারা কিন্তু দিয়েছে কিভাবে টাইপ করতে হবে। তো 16222 এ এসএমএস করার পরে আমাদের কিন্তু তারা আরেকটি এসএমএস পাঠাবে। সেই এসএমএসে আমাদের একটি পিন নাম্বার দেওয়া থাকবে। আমরা কি করব, সেই এসএমএসে ঢোকার পর আমাদের সেই পিন নাম্বারটা আমরা একটা কাগজে লিখে রাখবো। লেখার পরে আমরা কি করব, আবার মেসেজ অপশনে যাব। মেসেজ অপশনে যাওয়ার পরে আমরা কি করব, আবার লিখব জিএসএ। তারপরে আমরা কি করব, একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পরে আমরা লিখব ইএস লেখার পরে আমরা আবার একটা স্পেস দেব। তারপর আমাদের পিন নাম্বারটা লিখব। তারপর আমরা 16222 নাম্বারে আবার সেন্ড করব। তাহলে কিন্তু আমাদের এই টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে এবং আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এছাড়া যদি আপনারা এখানে কিন্তু আর কিছু অপশন রয়েছে, আপনারা এগুলো কিন্তু দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে নতুন আবেদন রয়েছে, আবেদনপত্রের কপি ডাউনলোড রয়েছে, ভুল আবেদন হলে এখান থেকে মুছে ফেলতে পারবেন। তারপরে এখানে ফি প্রদানের আপডেট, আপনার টাকা পেমেন্ট হলো কিনা সেটা আপনারা দেখতে পারবেন। তারপর এখানে রয়েছে ইউজার আইডি পুনরুদ্ধার। আপনাদের আইডি আপনারা যদি ভুলে যান তাহলে এখানে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর এখানে সাবমিট করলে কিন্তু সেই আইডি নাম্বারটা কিন্তু চলে আসবে। তো এছাড়া এখানে কিন্তু সাহায্য, তাদের কিন্তু হেল্পলাইন নাম্বার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা সেই জেলাতে আপনারা ঢুকবেন, ঢোকার পরে আপনারা এখানে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আশা করি পুরোপুরি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আবেদন করার জন্য সর্বশেষ আপনাকে আমি পরামর্শ দেব, আপনি যদি বাসায় কম্পিউটার চালান বা কম্পিউটারে যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি বাসায় নিজে আবেদন ফর্মটি পূরণ করুন। করার পরে আপনার যে পিডিএফ ফাইলটি, সেই ফাইলটি থেকে আপনারা পেমেন্ট করার পরে সেই ফাইলটি আপনার একটা কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে 10 টাকা দিয়ে প্রিন্ট করে নেবেন। অথবা আপনার যদি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা কি করবেন, কম্পিউটারের কোনো একটা দোকানে চলে যাবেন, নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা এই তথ্যগুলো দিয়ে আপনারা কিন্তু আবেদন কিন্তু করতে পারবেন। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত ভিডিও। ধন্যবাদ সবাইকে।